ট্রাম্পকে আমরা দেখেছি, ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই ইরানকে একেবারে হুঁশিয়ারির পর হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। আয়াতোল্লাহ আলী খামেনেই তাকে কিন্তু হুঁশিয়ারি দিয়ে একেবারে টুইট করে লিখেছে যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, শুধু ক্ষমা নয় নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। ট্রাম্প পরিষ্কার করে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন যে আমরা জানি তুমি কোথায় লুকিয়ে আছো, আমরা চাইলে তোমাকে কিন্তু হত্যা করতে পারি, কিন্তু আমরা এখনই সেটা করছি না। তেহরানকে জ্বালিয়ে দেওয়ার এবং তেহরানকে শেষ করে দেওয়ার হুমকি কিন্তু ট্রাম্প দিয়েছে। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। কোনো রঙিন খবর নয়, সাদা কালো আসল খবর নিয়ে আপনাদের দরবারে। এই খবর আপনাদের ভাবাবে, ঠিক এইরকমই একটা খবর নিয়ে আজ আমি আপনাদের দরবারে। ইতিমধ্যে ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ বেঁধে গিয়েছে, সেই যুদ্ধে ট্রাম্পের ভূমিকা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এবং ট্রাম্পকে আমরা দেখেছি, ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই ইরানকে একেবারে হুঁশিয়ারির পর হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। এবং এই হুঁশিয়ারিতে ইরানকে বারবার করে বলা হয়েছে যে এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা পারমাণবিক চুক্তি যেটা ইতিমধ্যে হয়েছে, সেই চুক্তিতে কিন্তু সই করুক ইরান, নইলে বিপদে পড়তে পারে ইরান। এবং শুধু বিপদে নয়, ইরানের যে মারাত্মক ক্ষতি হতে পারে সেই বিষয়ে কিন্তু তিনি উল্লেখ করেছেন। এবং এরই মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে তিনি ইতিমধ্যেই যে ইরানের সর্বোচ্চ যে ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেই তাকে কিন্তু হুঁশিয়ারি দিয়েছে। তাকে হুঁশিয়ারি দিয়ে তাকে কিন্তু একেবারে টুইট করে লিখেছে যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, শুধু ক্ষমা নয় নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। তিনি আরও লিখেছেন, অর্থাৎ ট্রাম্প পরিষ্কার করে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন যে আমরা জানি তুমি কোথায় লুকিয়ে আছো, আমরা চাইলে তোমাকে কিন্তু হত্যা করতে পারি, কিন্তু আমরা এখনই সেটা করছি না। এর কারণ আমরা তোমাকে সুযোগ দিচ্ছি, শেষ সুযোগ দিচ্ছি। এই যে হুঁশিয়ারি, প্রাথমিকভাবে যখন গত সপ্তাহে এই যে যুদ্ধ অর্থাৎ এই বাতাবরণ তৈরি হয়েছিল ইরানের উপর, যদি দেখা যায় এই যে ইরানের যে পারমাণবিক শক্তির যে ভান্ডার, সেই ভান্ডারের উপর যে হামলা, সেই ইরান এবং ইসরায়েলের যুদ্ধের সূচনা বলা চলে। তার কারণ সেই হামলায় পরিষ্কার করে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে ইরান বারবার করে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই প্রচেষ্টাকে কোনোভাবে ইহুদি সরকার অর্থাৎ এই ইসরায়েল এবং ট্রাম্প কিন্তু কোনোভাবে ভালোভাবে নিচ্ছে না। এবং ট্রাম্প কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন যে এই যে যুদ্ধ কিন্তু শুরু হয়ে যাবে এবং কোনোভাবে যদি তারা এই পারমাণবিক নিষ্ক্রিয়করণ চুক্তিতে যদি সই না করে, সেক্ষেত্রে ইরানকে একেবারে ধ্বংস করে দেওয়া হবে। এইবার সেই হুঁশিয়ারি মারফত কিন্তু কাজ শুরু করলো ট্রাম্প এবং এই ইসরায়েল ইরানের যুদ্ধে একেবারে সরাসরিভাবে ঢুকে পড়লো ট্রাম্প। এর কারণ যুদ্ধের দামামা কিন্তু বেজে গিয়েছে। আমরা দেখেছি ট্রাম্প মঙ্গলবার কিন্তু ইরানকে যে হুঁশিয়ারি দিয়েছে যে নিঃশর্তে আত্মসমর্পণ করতে হবে, পাশাপাশি তিনি টুইট করে এটা লিখেছেন যে ইরানের যে আকাশপথ অর্থাৎ আকাশ কিন্তু আমেরিকা দখল করে নিয়েছে। তিনি লিখেছেন যে আমরা চাই না কোনোভাবে এই খামেনেইকে হত্যা করুক। আমেরিকার যারা সশস্ত্র বাহিনী আছে তারা কিন্তু জানে যে কোথায় লুকিয়ে আছে এই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা অর্থাৎ ক্ষমতার যিনি ক্ষমতা নিয়ন্ত্রণ করে, এই খামেনেই লুকিয়ে থাকার পর তাকে যে বার্তা, সেই বার্তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু খামেনি ফের টুইট করে এবং টুইট করে পরিষ্কারভাবে যে বার্তা তারা দিয়েছেন অর্থাৎ ইরান যে বার্তা দিয়েছেন এই গোটা ইরান ইসরায়েল যুদ্ধে এবং ইসরায়েল এবং আমেরিকাকে যে বার্তা তারা দিয়েছে সেটা খুব স্পষ্ট যে যুদ্ধ কিন্তু শুরু হতে চলেছে। যদিও যুদ্ধ কার বিরুদ্ধে সেই বিষয়টা একেবারে স্পষ্ট করা না হলেও খামেনেই কিন্তু পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছে যে যুদ্ধ শুরু হতে চলেছে। এবং তিনি কয়েকটি ছবি পোস্ট করেছেন, ছবি পোস্ট করে অস্ত্রের ছবি দিয়ে তিনি পরিষ্কার করে বার্তা দিয়ে দিয়েছেন। ফার্সি ভাষায় তিনি একটা পোস্ট করেছেন, তিনি পোস্টের সঙ্গে একটা ছবিও তিনি দিয়েছেন যেখানে একজন ব্যক্তি তরোয়াল হাতে দুর্গের প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে রয়েছে এবং তার পিছনে বেশ কিছু অনুগামীরাও রয়েছে এবং আকাশ থেকে কিন্তু উল্কা ঝরছে। এবং এই ইরান ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধের মধ্যে এই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেই তিনি পরিষ্কার করে উল্লেখ করেছেন আমাদের অবশ্যই সন্ত্রাসী ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা ইহুদিদের প্রতি কোনো দয়া দেখাবো না, সন্ত্রাসবাদী ইহুদি সরকার। এই বার্তা একেবারে সোজাসুজি ইসরায়েলকে, সেই বিষয়টাই কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। এবং ইসরায়েল ইরানের এই যে সংঘাত, চিরপ্রতিদ্বন্দ্বী দুটো দেশ এবং ইসরায়েল ইরানের যে সংঘাত ইতিমধ্যে যে বড় সংঘাতে পরিণত হয়ে গিয়েছে সেটা স্পষ্ট। এবং শুধু তাই নয়, এইবার এই সংঘাত রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, যুদ্ধের দামামা কিন্তু বেজে গিয়েছে। আমরা সবাই কম বেশি জানি মধ্যপ্রাচ্য এবং পশ্চিম এশিয়ার এই যে দেশগুলো, সেই দেশগুলোর সঙ্গে
শত্রুতা যেমন গুরুত্বপূর্ণ, বন্ধুত্ব করাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে ইসরায়েল এবং আমেরিকার যে একটা বন্ধুত্ব, একটা সুযোগাযোগ, সুসম্পর্ক, সেই জায়গায় দাঁড়িয়ে এইবার ইসরায়েলকে সাপোর্ট করে আমরা এর আগেও বলেছিলাম যে ইসরায়েল এই যে হামলা ইরানে করেছে, ইরানের এই উপর এই হামলার এই যে সক্রিয়তা বা প্ল্যান কোথাও গিয়ে শুধুমাত্র ইসরায়েলের নয়, কারণ ইসরায়েল, হামাস, প্যালেস্টাইনের বিভিন্ন জঙ্গি সংগঠন, হামাস, মুজাহিদ্দিন, বা যদি দেখা যায় ইয়েমেন, লেবাননের বিভিন্ন জঙ্গি সংগঠন, এই ধরনের যেসব জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে ইতিমধ্যে এতদিন ধরে লড়াই তারা চালিয়েছে, এই লড়াইয়ের পিছনেও কিন্তু আমেরিকা তাদেরকে কোথাও গিয়ে সাপোর্ট করেছে। হুতিদের এর মধ্যে রয়েছে। যদিও সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে ইরান এইবার কিন্তু বিপক্ষে পড়তে চলেছে, তার কারণ ইরান এই ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধে আমেরিকা কিন্তু একেবারে ডিরেক্ট ইনভলভ, এবং আমেরিকা পরিষ্কার করে এর আগে এই যে ইরানের উপর যে পারমাণবিক অস্ত্র ভান্ডারের উপর যে হামলা, সেই হামলায় উপর দাঁড়িয়ে কিভাবে প্ল্যান করা হয়েছে, কিভাবে তাদের বিভিন্ন অস্ত্র দিয়ে সাহায্য করা হয়েছে, এই বিষয়টাও কিন্তু প্রশ্ন উঠেছিল। তার কারণ কোথাও গিয়ে এই ষড়যন্ত্র বা এই প্ল্যানে কিন্তু আমেরিকা সাপোর্ট করেছিল ইসরায়েলকে। পাশাপাশি এইবার যে বিষয় সামনে আসছে, ইসরায়েলের যে প্রতিরক্ষা মন্ত্রী, আমি নাম করে বলবো ইসরায়েল কাটজ, তিনিও কিন্তু একই ভাষায় হুমকি দিয়েছেন, এবং তিনি হুমকি দিয়ে বলেছেন ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের যে ফাঁসি, সেই ফাঁসির প্রসঙ্গ কিন্তু তোলা হয়েছে, এবং তিনি পরিষ্কার করে বলেছেন যে প্রতিবেশী দেশের স্বৈরাচারী শাসক কি চরম পরিণতি হয়েছিল তা কিন্তু মনে রাখতে হবে, ইরান যেন সেটা না ভুলে যায়। এর আগে আমরা দেখেছি ইরাকের সঙ্গে যে সংঘাত ইসরায়েলের, সেই ইসরায়েলের স্বৈরাচারী শাসক এই সাদ্দাম হোসেনের পতন হয়, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল, এবং ইসরায়েলের সেইখানে প্রত্যক্ষ ইনভলভমেন্ট ছিল। এবং এই পরিস্থিতিতে এইবার তেহরানের সঙ্গে তেল আবিবের যে যুদ্ধ, সেই যুদ্ধের উপর দাঁড়িয়ে কোথাও গিয়ে বেঞ্জামিন নেতানিয়াহুকে কিন্তু হত্যা করার প্ল্যান তারা করেছিল বলে প্রাথমিক তদন্ত উঠে এসেছিল। কিন্তু ইরানের উপর যে হামলা ইতিমধ্যে ইসরায়েল চালাতে শুরু করেছে, অর্থাৎ তেল আবিব চালাতে শুরু করেছে, সেই হামলার উপর দাঁড়িয়ে তেহরান কিন্তু ফাঁকা করে দেওয়ার কিন্তু বার্তা দেওয়া হয়েছিল ট্রাম্পের তরফ থেকে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইরান এবং ইসরায়েলের যে পারস্পরিক যে যুদ্ধ, সেই যুদ্ধ যেমন শুরু হয়ে গিয়েছে, সেই রকমই হুমকি যেমন জেডি ভান্স বা এই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ তারা দিচ্ছেন, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি একটু বলতে চাইবো, কানাডায় G7 যে শীর্ষ বৈঠক, সেই শীর্ষ বৈঠকে ট্রাম্পের হাজির থাকার কথা ছিল, কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মঙ্গলবার তিনি তৈরি করে ফিরে আসেন, এবং ফিরে এসে তিনি বার্তা দেন, আমি ইসরায়েলকে বলেছিলাম এই যে চুক্তি, যে পারমাণবিক নিষ্ক্রিয়করণ চুক্তি, সেই চুক্তিতে সই করতেই, যেহেতু চুক্তিতে সই করেনি, এর ফলাফল ভয়ানক হতে পারে। আমি আগেই বলেছিলাম তারা যেন এই ভুল না করে। এবং ট্রাম্প একটা পোস্ট করেন সেই সময় টুইটে, এবং তিনি পরিষ্কার করে লেখেন, আমি যে চুক্তিতে ইরানকে সই করতে বলেছিলাম তা ইরানের জন্য ঠিক ছিল, ইরানের তা করে নেওয়া উচিত ছিল। কি লজ্জার বিষয়, মানুষের জীবন কিভাবে নষ্ট হচ্ছে। তিনি সহজ ভাষায় বারবার করে বলেছেন ইরান পরমাণু অস্ত্র রাখতে পারে না। আমি বারবার করে বলেছি ইরান পরমাণু অস্ত্র রাখতে পারে না, এবং তিনি সেই সময় হুঁশিয়ারি দেন যে ইতিমধ্যে তেহরান থেকে সাধারণ মানুষের অবিলম্বে সরে যাওয়া উচিত। তেহরানকে জ্বালিয়ে দেওয়ার এবং তেহরানকে শেষ করে দেওয়ার হুমকি কিন্তু ট্রাম্প দিয়েছেন, এবং জেডি ভান্স এক কদম এগিয়ে তারা হুমকি দিয়েছেন। জেডি ভান্সের পরিষ্কার হুমকি যে ইরান যে অসামরিক প্রয়োজনে তাদের যে পরিমাণ পারমাণবিক শক্তি বা ইউরেনিয়াম প্রয়োজন, তার থেকে বেশি তারা সংগ্রহ করেছেন, এবং শুধু সংগ্রহ নয়, পরিশুদ্ধ করে তারা বোমা তৈরির কাজ শুরু করেছেন, এবং আর কয়েকটা দিনের অপেক্ষা মাত্র, এবং এই আর কয়েকটা দিন অপেক্ষা করলেই কিন্তু ইরানের হাতে পারমাণবিক বোমা চলে আসবে, যেটা রীতিমতো আশঙ্কা করেছেন, এবং যেটা রীতিমতো ভয়ের কারণ ইসরায়েল এবং আমেরিকার। ঠিক সেই জন্য ইতিমধ্যে যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, এবং এই যুদ্ধের পরিণতি কি তৃতীয় বিশ্বযুদ্ধ, তাও কিন্তু প্রশ্ন শুরু করেছে। পাশাপাশি এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ইতিমধ্যে ইরানে 500 জনের উপর মানুষের মৃত্যু হয়েছে, পাশাপাশি 1200 থেকে 1300 জনের আহত। এই যে মৃত্যুলীলা বা ধ্বংসযজ্ঞ বা প্রচণ্ড পরিমাণে এই যে ধ্বংসযজ্ঞ ইতিমধ্যে ইরান ইসরায়েলের যুদ্ধে শুরু হয়ে গিয়েছে, ফলে এই যে যুদ্ধ, সেই যুদ্ধে স্পষ্ট হয়ে গিয়েছে আমেরিকার ইনভলভমেন্ট কিন্তু রয়েছে, এবং আমেরিকার ইনভলভমেন্টে এই যে হুমকি তেহরানকে দেওয়া হয়েছে, অর্থাৎ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে দেওয়া হয়েছে, তিনি কিন্তু শঙ্কিত নয়, এবং তিনি পাল্টা টুইট করেছেন, পাল্টা বার্তা দিয়েছেন যে যুদ্ধ শুরু। এইবারে দাঁড়িয়ে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে
আদতে ইরান ইসরায়েলের যুদ্ধ কোন দিকে মোড় দেয় সেটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইরানের পাশে পশ্চিম এশিয়ার কোনো দেশ কি দাঁড়াবে, এবং যদি দাঁড়ায় সেক্ষেত্রে আমেরিকার রোষের মুখে তারা পড়বে কিনা, এবং আমেরিকার এই যুদ্ধে যেরকম ইনভলভমেন্ট আমাদের চোখে পড়েছে, যে হুমকি, যে আকাশ দখল করা বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে ইরানকে যে হুমকি, সেই হুমকির মুখে দাঁড়িয়ে আমেরিকা ইরান ইসরায়েলের যুদ্ধে ঠিক কোন কোন ভূমিকায় অংশগ্রহণ করে এবং কোন কোন বড় ভূমিকায় তারা থাকবে সেটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। পাশাপাশি পশ্চিম এশিয়া এবং মধ্যপ্রাচ্যের এই যে সংঘাত, সেই সংঘাত কোন দিকে মোড় নেয়, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে, এবং তৃতীয় বিশ্বযুদ্ধ হলে গোটা বিশ্বের কি পরিস্থিতি হবে তা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তা কিন্তু আশঙ্কার এবং উদ্বেগের। গোটা ঘটনা নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতা।